আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস কনফিডেন্সে আজকে সলভ ক্লাস। তো সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাকে শুনতে পাচ্ছেন লাইভটি শেয়ার করে দেবেন, নিজে শুনবেন, অন্যকেও শুনতে পারে, অন্য শুনতে পারে সেরকম ব্যবস্থা করে দেবেন। তো আজকে আমাদের এই সলভ ক্লাসে আমরা সেট 1 এবং সাবজেক্ট টেস্ট 7 এর সেট 1 এটা আমরা সমাধান করছি। তো অপশন থাকবে সবই। তো অপশনের ব্যাখ্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। রেমন ভাই এগুলো কই? না, ওই এইগুলো শিটগুলো যেভাবে আসে শিটগুলো। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি এবং সলভে চলে যাচ্ছি। এখানে লেখা আছে দেয়ার রিমেইনস নো অবজেক্ট ইন। তো অবজেক্ট মানে হচ্ছে কর্ম, কর্ম নেই কোথায়, মানে কোন ভার্বের ক্ষেত্রে অবজেক্ট পাওয়া যায় না। তো এখানে লেখা আছে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং কগনেট ভার্ব আর নান অফ অ্যাবাভ। তো এখানে খেয়াল করেন, অবজেক্ট পাওয়া যায় না সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, আর অবজেক্ট পাওয়া যায় ট্রানজিটিভ ভার্বে, আর কগনেট ভার্বের ক্ষেত্রে অবজেক্ট বানিয়ে দেওয়া হয়। সুতরাং অবজেক্ট পাওয়া যায় না ইনট্রানজিটিভ ভার্ব। তো সঠিক আনসার হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে লেখা আছে ধীরা স্যাং আ সং, সুইট সং। তো এখানে এই যে ভার্বটি আছে, এই ভার্বটি কোন ধরনের ভার্ব হবে? এখানে সিং বা স্যাং, পাস্ট ফর্ম আছে স্যাং। তো এটা কোন ধরনের ভার্ব? দেখেন, আমরা জানি যে ভার্ব ইকুয়াল টু অবজেক্ট ইকুয়াল টু সেম, মানে যদি একই হয়, সোজা কথা। ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হয়, অর্থাৎ ভার্ব এবং অবজেক্ট একই ধাতু বা ক্রিয়ামূল থেকে উৎপন্ন হয়, তাকে বলা হয় কগনেট ভার্ব। তাহলে সঠিক আনসার হবে কগনেট ভার্ব। বাংলায় বলা হয় সমধাতুজ ক্রিয়া। তাহলে এখানে দেখেন, এখানেও গান, এখানেও গান। তাহলে ভার্ব এবং অবজেক্ট একই ক্রিয়ামূল থেকে উৎপন্ন হয়েছে, এজন্য এটার নাম হচ্ছে কগনেট ভার্ব। কোয়াজিটিভ ভার্ব হবে না, কারণ কোয়াজিটিভ ভার্ব সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। আর ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে যার ভিতরে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট পাবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে কগনেট ভার্ব। ভার্ব ইকুয়াল টু অবজেক্ট ইকুয়াল টু সেম, একই যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় কগনেট ভার্ব। এবারে আসেন, ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে হাঁটানো। তাহলে যদি নিজে হাঁটা হয় তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ, কিন্তু অন্যকে যদি হাঁটানো হয় তাহলে সেটি হবে ট্রানজিটিভ। তাহলে এখানে একটু খেয়াল করেন, হি ওয়াক্স দ্য হর্স, সে ঘোড়াটিকে হাঁটে, এই অর্থ করলে হবে না। সে ঘোড়াটিকে হাঁটায়, নিজে হাঁটে না, ঘোড়াটিকে হাঁটায়। তাহলে এক্ষেত্রে আমরা এখানে এই যে হর্স দেখতে পাচ্ছি, এই হর্স হচ্ছে অবজেক্ট। তাহলে যে বাক্যে অবজেক্ট পাওয়া যায় সেই ভার্বটি নিশ্চয়ই ট্রানজিটিভ ভার্ব। আসুন, which sentence has a finite verb? তো ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো ফাইনাইট ভার্বের আরেকটা বিষয় হচ্ছে যার মাধ্যমে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়, অর্থাৎ নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তন হয়, তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা একটু দেখি ফাইনাইট ভার্ব আছে কিনা। তো প্যাট্রিয়টিজম ইজ দ্য ওয়ে টু সেভ বাংলাদেশ।
তাহলে এখানেও ফাইনাইট ভার্ব আছে। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এখানেও ফাইনাইট ভার্ব আছে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, মানে দেখেন এখানে ইজ আছে, এটিও ফাইনাইট ভার্ব, ক্যান নট ওয়াক এটাও ফাইনাইট ভার্ব। তাহলে প্রত্যেকটা বাক্যের মধ্যেই হচ্ছে ফাইনাইট ভার্ব আছে। তাহলে আনসার হবে অল দ্য অ্যাবাভ, মানে সবগুলো আনসার হবে। তো দেখেন এখানে যদি পাস্টে নিয়ে যান তাহলে প্যাট্রিয়টিজম ওয়াজ, হি ওয়াজ। তাহলে আমি বলছি যার মাধ্যমে টেন্স না যায়, অর্থাৎ যে ভার্ব পরিবর্তন হয় নাম্বার, পার্সন, টেন্স অনুসারে, তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। প্রত্যেকটা বাক্যে কিন্তু ফাইনাইট ভার্ব আছে। এবারে আসুন, এখানে লেখা আছে দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল টু বি, অর্থাৎ টু বি বলতে এখানে টু বি ভার্বের ভিতরে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, অর্থাৎ এই ভার্বগুলোর ব্যবহার আমাকে দেখাতে হবে। তাহলে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার। তো এমন দুটো শব্দ, যেই দুটো শব্দ একই ব্যক্তি ধারণ করতে পারে, একই ব্যক্তি হেডমাস্টার হতে পারে স্কুলের, আবার স্কুলের সভাপতিও হতে পারে। তাহলে এমন দুটি শব্দের ক্ষেত্রে যদি উভয়ের পূর্বে ডিটারমিনার থাকে, তাহলে দা একটি ডিটারমিনার, তাহলে উভয়ের পূর্বে ডিটারমিনার থাকা মানে হচ্ছে দুইজন, আর উভয়ের পূর্বে ডিটারমিনার না থাকা মানে হচ্ছে, এখানে দেখেন উভয়ের পূর্বে ডিটারমিনার নাই, তার মানে এখানে একজনকে নির্দেশ করছে। তাহলে একজনকে নির্দেশ করলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ইজ। এখন এখানে লেখা আছে আর টু আর হ্যাভ, তার মানে হচ্ছে এখানে আমরা মাইনাস সিস্টেমে প্লুরাল প্লুরাল প্লুরাল, তাহলে এগুলো বাদ দিয়ে আমরা একটাই আনসার করব ইজ। আর যেহেতু এখানে টু বি লেখা আছে বি ভার্ব, সেক্ষেত্রে হ্যাভ হওয়ার কোনো চান্স নেই, আর হবে না, আর টু হবে না, তাহলে সঠিক আনসার হবে ইজ। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ইজ কামিং। দ্য পিউপিলস ইজ, এখন শুনুন, ইজ, এভরি, আইদার, নাইদার কোন বাক্যের সাবজেক্টের স্থানে থাকলে ভার্বটি সাধারণত সিঙ্গুলার হয়, কিন্তু যদি সেটা সাবজেক্টের পরে থাকে, অর্থাৎ মূল সাবজেক্ট হচ্ছে এখানে পিউপিলস, ছাত্রছাত্রীরা, তো এখন এই পিউপিলস বা শিষ্যরা, তা পিউপিলস এর পরে ইজ আছে, তাহলে ইজ এখানে ধর্তব্য বিষয় না, এখানে ধর্তব্য বিষয় হচ্ছে এখানে সাবজেক্ট কি আছে, পিউপিল, প্লুরাল আছে, পিউপিলস। তাহলে আমরা প্লুরাল যেহেতু আছে, তাহলে প্লুরাল অনুসারে আমরা ভার্ব নিব, তাহলে আনসার হবে হ্যাভ টু। আর হ্যাভ টু কেন হবে, কোন কাজের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু বসে, তাহলে এখানে আনসার হবে হ্যাভ টু। হ্যাজ টু হবে না, হ্যাভ বিন হবে না, তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে হ্যাভ টু। আর হ্যাভ টু একটি মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে বেস ফর্ম বসে, তাহলে সব শর্ত ফিল আপ করেছে, তাহলে আনসার হবে হ্যাভ টু। হ্যাজ টু হচ্ছে না এবং হ্যাভ বিন হচ্ছে না। ওকে, এখানে লেখা আছে নাইদার ইউ নর আই ড্যাশ দেয়ার, তো একটু খেয়াল করুন এখানে নর আছে, তাহলে আমরা জানি যে ওয়ার নর এটি যদি থাকে, তার পূর্বেও যদি সাবজেক্ট থাকে, পরেও যদি সাবজেক্ট থাকে, তাহলে আমরা অর, নর, বাট এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ওয়ান ধরলাম আর এটাকে ধরলাম সাবজেক্ট টু, তাহলে ভার্ব নিতে হবে সাবজেক্ট টু অনুসারে। তাহলে সাবজেক্ট টু অনুসারে যদি আপনি ভার্ব নেন, তাহলে একটু খেয়াল করুন এখানে লেখা আছে নাইদার ইউ নর, তাহলে নরের আগে আছে ইউ, এটা আসলে ধর্তব্য না, এখানে ধরতে হবে কোনটা বলুন, আই। তাহলে আই এর ক্ষেত্রে কি বসবে, তাহলে আই এর ক্ষেত্রে ওয়ার বসবে না, তো এটা বাদ। আই এর ক্ষেত্রে হ্যাভ বসতে পারে, হ্যাডও বসতে পারে, এবং এখানে আছে ওয়াজ। তাহলে এখানে দেখেন বি ভার্বের ব্যবহার করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে হ্যাড হচ্ছে না, তাহলে হতে পারে হ্যাভ বিন আর হতে পারে ওয়াজ। যেহেতু এখানে হওয়া অর্থ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে ওয়াজ এবং হ্যাভ বিন দুইটার একটা হতে পারে। যেহেতু এখানে আসলে পাস্টের যে ঘটনা, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ওয়াজ হবে। তাহলে নাইদার ইউ নর আই ওয়াজ দেয়ার, আমার অর্থাৎ সেও ছিল, তুমিও ছিলে না, আমিও ছিলাম না, এই অর্থ হবে, অর্থাৎ প্রত্যেকে না থাকা বোঝাতে এখানে ওয়াজ ব্যবহৃত হবে। এখন দেখেন শোভন ওয়ার, যেটা বলেছিলাম নর এবং অর, তাহলে ওখানে নরের ব্যবহার দেখেছি, এবার আছে অর,
তাহলে ওয়ারের পূর্বে সাবজেক্ট আছে, পরে সাবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট টু। তাহলে আমরা ভার্ব নিব সাবজেক্ট টু অনুসারে। তাহলে সেক্ষেত্রে প্লুরাল আছে। তাহলে প্লুরাল যদি হয়, দেখেন সরাসরি ডান এটা হবে না, ভিতরি সরাসরি বসবে না, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে ডান হওয়ার সুযোগ নেই, ওটা নন ফাইনাইট ভার্ব। এবার হতে পারে ডিড, আবার হ্যাজ, যেহেতু এখানে প্লুরাল আছে, এখানে হ্যাজ ডান এটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে এখানে সিঙ্গুলার আছে। তাহলে হতে পারে হ্যাভ ডান আর এখানে ডিড। তাহলে যেহেতু এক্ষেত্রে আমাদের অতীতের কোনো নিদর্শন নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট উত্তর করব। তাহলে সঠিক আনসার হবে হ্যাভ ডান। আসেন, নাইদার ইউ নর হি, তাহলে আবার সেই নরের ব্যবহার আসছে। তো নর এর পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব নিতে হবে, তাহলে সাবজেক্ট টু অনুসারে। তাহলে হি, তাহলে হি এর পরে এখানে আর হবে না, হি নিয়ে ভার্ব নিতে হবে, আর হবে না। হি এর পরে হ্যাভ হবে না, তাহলে হি এর পরে হবে কি ইজ। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে হিজ। তো কমিটি, কমিটি একটি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে সেক্ষেত্রে ইজ হওয়ার কথা ছিল বা হ্যাজ এরকম একটা কিছু হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন এখানে একটা ডিভাইডেড কথা উল্লেখ আছে, ডিভাইডেড। তো কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি এরকম বিভাজন বিভাজন হয়, অর্থাৎ মতের মিল না থাকে, মতের অমিল হয়, তাহলে এটার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। মাল্টিটিউড, তাহলে নাউন অফ মাল্টিটিউড যদি হয়, সেই কালেকটিভ নাউনের পরে ভার্বটা প্লুরাল নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আর ব্যবহৃত হবে। আর এটা যে নাউন অফ মাল্টিটিউড কিভাবে চিনলাম, চেনার উপায় হচ্ছে এরকম বিভক্তি বিভাজন অমিল হয় এরকম কিছু শব্দ, যেমন ডিভাইডেড, ডিফারেন্ট, সেপারেটেড। তো এই শব্দগুলো যখন থাকবে তখন এটা হয় নাউন অফ মাল্টিটিউড, আর নাউন অফ মাল্টিটিউডের পর সব প্লুরাল হয়। 2 ডজন, খেয়াল করুন, ডজন, 100,000 এই শব্দগুলোর সিঙ্গুলারও যা প্লুরালতা, ফিশ এর সিঙ্গুলারও যা প্লুরালতা, ডিয়ার হরিণ, হরিণের সিঙ্গুলারও যা প্লুরালতা, ডিয়ার ডিয়ার। তো শিপ ভেড়া, তাহলে শিপের প্লুরাল শিপ। তো ডজন, 100,000 এই শব্দগুলোর সিঙ্গুলারও যা প্লুরালতা। তাহলে এখানে লেখা আছে টু, তাহলে টু বলতে একটা না, এখানে বেশি বোঝাচ্ছে, তার মানে এখানে ডজনটা প্লুরাল। তাহলে প্লুরাল যদি হয়, যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, তাহলে এখানে ভার্বের শেষে এস বাই এস যোগ হওয়া মানে সিঙ্গুলার, এটা হবে না। আর এখানে পাস্টের কোনো নিদর্শন নাই বিধে এটা হবে না। তো এখানে হ্যাভ মেড অথবা মেক হতে পারে। তাহলে এই বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিটকে নির্দেশ করে, তাই এখানে আসলে প্রেজেন্ট পারফেক্টের কিছু না। 2 ডজন মেক 24, তাহলে সেখানে তো এখানে আসলে আমরা হ্যাভ মেড উত্তর করব না, তাহলে আনসার করব মেক। 2 ডজন মেক 24। আসুন, এখানে লেখা আছে যে শি ইজ ড্যাশ দেন শি লুকস, মানে তাকে যতটুকু দেখায়, তাকে যেভাবে দেখা মানে দেখায় তার চেয়ে বেশি সে কি বলে তরুণ। তো এখন আমরা জানি দেন যদি থাকে তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হলে ইয়াং হবে না। আচ্ছা, এবারে লেখা আছে ইয়াংগেস্ট, না সুপারলেটিভ ডিগ্রি হবে না, কিন্তু এখানে আছে কম্পারেটিভ ইয়াঙ্গার, কিন্তু ইয়াঙ্গার তো কম্পারেটিভ হয়ে গেছে, আবার মোর দিয়ে ডবল কম্পারেটিভ করেছে, তাহলে ডবল কম্পারেটিভ হবে না। তাহলে সঠিক আনসার হচ্ছে ইয়াঙ্গার, শি ইজ ইয়াঙ্গার দ্যান শি লুকস। আসুন, আ গ্রেট মেনি এরপরে নাউনটি প্লুরাল, তাহলে দেখুন আ গ্রেট মেনি এটি একটি ডিটারমিনার, আর ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ অনুসারে ভার্ব হয় না, নাউন অনুসারে ভার্ব হয়। তাহলে এক্ষেত্রে নাউন হচ্ছে বয়েস, অর্থাৎ সাবজেক্টের স্থানে নাউন বসে, নাউনের কাজটি করছে এখানে বয়েস, আর বয়েসটা যেহেতু প্লুরাল তাহলে ভার্বটাও নিতে হবে প্লুরাল। তাহলে এবারে আসেন, ইজ হবে না, ওয়াজ হবে না, এই দুটো সিঙ্গুলার, এটা হবে না। আর হতে পারে, ওয়ার হতে পারে, কিন্তু এখানে লেখা আছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে যেহেতু আছে, ইয়েস্টারডে অতীতকে নির্দেশ করে, সেজন্য আর হবে না, এখানে সঠিক আনসার হবে ওয়ার।
দ্য বেস ফর্ম অফ ভার্ব ফ্লিট, এটা পাস্ট ফর্ম। তাহলে ফ্লিট মানে হচ্ছে পলায়ন করেছিল, পাস্ট ফর্ম। তাহলে ফ্লাই মানে ওরা, ফ্লিট এখানে ফ্লি, আর তাহলে আমাদের সঠিক আনসার হবে ফ্লি। তাহলে FLEE ফ্লি এর পাস্ট ফর্ম হবে, এটা হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে FLED ফ্লিট। তাহলে ফ্লি থেকে হবে ফ্লিট। আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন আমাকে, তারা প্লিজ এটা একটু শেয়ার করে দেন, যাতে তো আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ নেসার উদ্দিন, নেসার, আমার নাম হচ্ছে নেসার। আচ্ছা, আর একজন লিখছেন নো সাউন্ড, সাউন্ড হচ্ছে না, সাউন্ড হচ্ছে না, কিন্তু দেখেন তো, আচ্ছা ওকে, হ্যাঁ। এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব স্পিড, আছে সাউন্ড, ওকে ওকে, ঠিক আছে, আগের, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্পিড, স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে থুতু ফেলা। তাহলে দেখেন, স্পিড খেয়াল করেন, SPIT স্পিড এর পাস্ট ফর্ম হচ্ছে SPIT স্পিড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে SPIT স্পিড। তাহলে তিনটে ফর্মই এক, পুট পুট পুট, কাট কাট কাট, এরকম। তাহলে স্পিড মানে হচ্ছে থুতু ফেলা বা পিক ফেলা। তাহলে দুইটা একই, তিনটে ফর্ম একই, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3 হচ্ছে স্পিড। দেখুন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা আমাদেরকে বাছাই করতে হবে। তো একটু খেয়াল করেন, নো সুনার হ্যাড, খেয়াল করেন, নো সুনার, তারপর হচ্ছে স্ক্যারসলি অথবা হার্ডলি, এই শব্দগুলোর পরে, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্ব হওয়ার কারণে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনতে হয়। তাহলে হ্যাড 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 সবগুলো এনেছে, তাহলে এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু বিষয়টা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাডের পরে V3 দরকার, এখানে আছে V1, তাহলে এটা বাদ। এখানে হ্যাড লেফট, এটা ঠিক আছে, নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস হোয়েন ইট বিগ্যান টু রেইন। আচ্ছা দেখি, নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস। আচ্ছা, এখন দেখেন, নো সুনার এর পরে আমরা জানি ওয়েন বসে না, নো সুনার এর পরে আমরা দেন ব্যবহার করি, আর এখানে ওয়েন ব্যবহার করেছে, তাহলে এগুলো কারেক্ট না, তাহলে এখানে দেনটা কারেক্ট। আর স্কার্সলি হার্ডলি এর পরে ওয়েন বিফোর এগুলো বসতে পারে। যাক, সেটা আসতেছে, আমরা দেখবো। তাহলে নো সুনার হ্যাড এর পরে আমরা V3 লেফট, লিভ লেফট লেফট, এবং নো সুনার হ্যাড এর পরে আমরা দেন ব্যবহার করি। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে সি, সঠিক আনসার হচ্ছে সি। নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগ্যান টু রেইন। উই এনজয়েড সুইমিং। আচ্ছা, একটু খেয়াল করুন, উই সাবজেক্ট, এনজয় এটি একটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে একটু খেয়াল করুন, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের স্থানে আর ইট দ্বারা এটাকে রিপ্লেস করা যায়। দেখেন, উই এনজয় ইট, আমরা ইহা উপভোগ করেছিলাম। আসলে ইহা বলতে কি? ইহা বলতে সুইমিং। তাহলে অবজেক্টের স্থানে দেখুন, অবজেক্টের স্থানে আমরা জানি নাউন বসে, আর নাউনের স্থানে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাকে জেরান বলে। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে জেরান্ট। তাহলে অবজেক্টের স্থানে নাউন বসে আর ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করলে তাকে জেরান্ট বলে। ওকে, পার্টিসিপল, পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল লেখা আছে ভার্ব নাউন, না এটা হবে না, বা ভার্ব অ্যাডভার্ব এটা হতে পারে, নাউন অ্যাডজেক্টিভ। তো মূলত হচ্ছে এটি ভার্ব এবং অ্যাডজেক্টিভ এটার কাজ করে, আবার ভার্ব অ্যাডভার্ব এটারও কাজ করে। তবে ভার্ব অ্যাডজেক্টিভ থাকলে আমরা যদি অপশন ইতে লিখতাম B+C তাহলে সেটা হতো, কিন্তু যেহেতু দুইটার ভিতরে বেছে নিতে বলছে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভটা আগে বেছে নিব। তাহলে সঠিক আনসার হবে ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। হিয়ারিং দ্য নয়েজ, নয়েজটি শুনে,
খেয়াল করেন, দ্য বয়েজ ওক আপ, ছেলেটি জেগে উঠলো। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে হেয়ারিংটা কি হবে? তো এখন একটু খেয়াল করুন, একই ব্যক্তির যদি দুইটি কাজ হয়, একই ব্যক্তির যদি দুইটি কাজ হয়, আগের কাজটি, তাহলে এখানে দেখেন শুনতে পেয়েছে সেটি একটি কাজ, জেগেছে এটা একটা কাজ। তাহলে যে কাজটি আগে হয় সেই কাজটি হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা জেরান্ড হবে না, এটি ভার্বাল নাউনও হবে না, তাহলে সঠিক আনসার হবে পার্টিসিপল। একই ব্যক্তির দুটি কাজ থাকলে অপেক্ষাকৃত যে কাজটি পূর্বে থাকে সেই কাজটি হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটাকে জেরান্ড বলা যাবে না, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এটি অ্যাডভার্বের কাজ করেছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি অ্যাডভার্বের কাজ করলেও সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আই হ্যাভ পিটি, পিটি মানে দয়া, দ্যাটস দ্য পুর। তাহলে এখন দেখেন পিটি কার জন্য দয়া? গরিবদের জন্য দয়া, এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এখানে সঠিক আনসার হবে ফর, পিটি ফর দয়া। সিলহেট ইজ রিচ ড্যাশ মিনারেলস, খনিজ সম্পদ। আচ্ছা, খনিজের ক্ষেত্রে সমৃদ্ধ, তাহলে আমরা জানি রিচ, রিচ মানে সমৃদ্ধ কিসের ক্ষেত্রে? তাহলে এখানে ক্ষেত্র বোঝাতে আমরা ইন ব্যবহার করেছি, রিচ ইন, সমৃদ্ধ। তো এখানে লেখা আছে পেজ 30, তাহলে আমরা ওপেনের পরে কোনো জায়গায় যদি বলা হয় যে পেজ নাম্বার 21 এটা ওপেন করো, তাহলে সেক্ষেত্রে আমরা ওপেনের পরে অ্যাট ব্যবহার করি, তাহলে অ্যাট ব্যবহার হবে, তাহলে ওপেন অ্যাট পেজ 30, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওপেন অ্যাট পেজ 30, 70 যাই হোক। হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট, কোনটা সঠিক না, তার মানে ভুল। তিনটে সঠিক আছে, একটি ভুল। এইটা কিন্তু আপনারা পরীক্ষার সময় খেয়াল করবেন নট আছে কিনা, নট থাকাই ভেজাল, নট খেয়াল করেন না, তখন সঠিক আনসার কোনটা প্রথমটা পরেই দেখা যাচ্ছে সঠিক, তো সঠিকটা আনসার করে আসেন। এজন্য এখানে নট আছে, এই নটটা খেয়াল করতে হবে, তার মানে নট কারেক্ট মানে ইনকারেক্ট। তো দেখেন ওয়েট আনটিল দ্য ট্রেন স্টপস, এটা ঠিক আছে, ওয়েট টিল দ্য ট্রেন স্টপস এটাও ঠিক আছে, কিন্তু এখানে লেখা আছে ওয়েট আনটিল, আনটিল নিজে নেগেটিভ, এজন্য তার সামনে যে ক্লজটি থাকে সেটা নেগেটিভ হওয়া যাবে না। আনটিল নিজে নেগেটিভ, তার সামনে আবার নেগেটিভ আছে, তাহলে একই বাক্যে একই ক্লজের ক্ষেত্রে ডবল নেগেটিভ করা যাবে না। তাহলে আমাদের এখানে সঠিক আনসারটি হচ্ছে ওয়েট আনটিল হি ডাজেন্ট স্টপ, এই বাক্যটা ভুল, অর্থাৎ এখানে এটা কারেক্ট না, বাকি দুইটা কিন্তু কারেক্ট, তাহলে সঠিক আনসার হবে সি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে লেখা আছে কোন সেন্টেন্সটি কারেক্ট। তো একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে স্কার্সলি, এরপরে হ্যাড বসে, তারপর আছে সাবজেক্ট বসে, লেফট V3 সবই ঠিক আছে, দ্য রুম। তো এখানে লেখা আছে দেন, আসলে দেন হবে না, আবার এখানে ওয়েন আছে, তাহলে ওয়েন থাকলেও এখানে আবার এখানে পাস্ট টেন্স হওয়ার কথা, এখানে আছে প্রেজেন্ট, তাহলে এটা ভুল। তো এখানেও ঠিক আছে, কিন্তু এখানে লেখা আছে দেন, তাহলে এভাবে ভুল। তো এভাবে মাইনাস সিস্টেমে আমাদের থাকে কোনটা? স্কার্সলি হ্যাড আই লেফট দ্য রুম ওয়েন, তাহলে ওয়েন সবই ঠিক আছে, তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে ডি নাম্বার। তো দেখেন লুক অ্যাট মানে তাকানো, আর লুক আপ মানে খোঁজা, ফাইন্ডের প্রতিশব্দ হিসেবে। তাহলে আপনাকে বলেছে ডিকশনারির মধ্যে শব্দটি খোঁজো, তাহলে তাকাও না, শব্দটির দিকে তাকাও না, শব্দটি খোঁজো, তাহলে সেক্ষেত্রে লুক আপ মানে হচ্ছে সার্চ মানে খোঁজা, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আনসার হবে লুক আপ, তাহলে সঠিক আনসার হচ্ছে সি, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। মাই, দেখেন মাই ওয়ানার ইজ নাও, আচ্ছা এখানে লেখা আছে অ্যাট লার্জ, মুক্তভাবে অ্যাট হোম, না অ্যাট হোম স্বাধীন এটা না, অফ ডেঞ্জার এরকম না। তো আমাদের কি বলছে যে আমার সম্মান এখন ধুলায় লুণ্ঠিত, তার মানে হচ্ছে অ্যাট স্টেক, বিপদাপন্ন, ধুলায় লুণ্ঠিত, তো ধুলায় লুণ্ঠিত, তাহলে মাই ওয়ানার ইজ নাও অ্যাট স্টেক, বিপদাপন্ন, ঝুঁকিতে রয়েছে, অ্যাট স্টেক, তাহলে এখানে সঠিক ইডিয়মসটা হবে অ্যাট স্টেক, হুমকির মুখে, বিপদাপন্ন। এবারে আসেন, দ্য হেডমাস্টার ইজ ড্যাশ ইন দ্য স্কুল, মানে এখন বলা হচ্ছে হেডমাস্টারই সর্বে সর্বা, তাহলে সর্বে সর্বা অল অ্যান্ড সানড্রে, এটার অর্থ হচ্ছে সবাই, এভরিওয়ান। অল দ্য সেম একই এরকম না, অল ইন অল এটার অর্থ হচ্ছে সর্বে সর্বা,
মানে যিনি হচ্ছে একদম সব মানে সব দিকেই যিনি কাজ চালান, একাই সব, এটাকে বলা হয় সর্বে সর্বা, অল ইন ওয়াল। তাহলে এখানে সঠিক আনসার হবে দ্য হেডমাস্টার ইজ অল ইন ওয়াল, সর্বে সর্বা। এখানে লেখা আছে অ্যাট আ লস। আচ্ছা, অ্যাট আ লস এটার মানে হচ্ছে ফেসবুক ইউজার অনেক কমেন্ট করতেছেন, তো লিখেছেন যে স্যার আপনি কখনো বিসিএস এক্সাম দিয়েছেন, আপনার এক্সপিরিয়েন্স একটু বলুন প্লিজ। আচ্ছা, এটা তো সেমিনার নিচ্ছি না, জাস্ট আমি এটা কি বলে সলভ ক্লাসে সমাধান দিচ্ছি। তো এই ধরনের কোশ্চেনগুলো এখানে না করাই ভালো। কোনো জায়গায় যদি কোনো কনফিউজ থাকে সেটা বলতে পারেন। অ্যাট আ লস, সরি, অ্যাট আ লস এটার মানে কি? এটার অ্যাট আ লস মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, পাজেলড, হতবুদ্ধিকর, মানে হচ্ছে হতবুদ্ধি। হ্যাঁ, হতবুদ্ধি। আচ্ছা যাক, এখানে লেখা আছে অল অফ আ সাডেন, এখানে একটা অফ এফ না দিলেও হয়, অল অফ আ সাডেন দ্য ভিকটিম। হ্যাঁ, তো একটু খেয়াল করেন, এখানে লেখা আছে অল অফ আ সাডেন, হঠাৎ করে, দ্য ভিকটিম, ভিকটিম যিনি ভুক্তভোগী, তিনি বার্স্ট ড্যাশ টিয়ার। তাহলে দেখেন বার্স্ট আউট এগুলো হচ্ছে হাসিতে ফেটে পড়া, তাহলে এক্ষেত্রে ভুল। বার্স্ট বাই এরকম না, বার্স্ট ইন না, তাহলে এটা হয় বার্স্ট ইনটু, বার্স্ট ইনটু, এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে বার্স্ট ইনটু টিয়ার্স, তার মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। অল অফ আ সাডেন দ্য ভিকটিম বার্স্ট ইনটু টিয়ার্স। ব্ল্যাক অ্যান্ড ব্লু এটার মানে কি? এটার মানে হচ্ছে নিষ্ঠুর ভাবে, মার্সিলেসলি, মার্সিলেসলি, নিষ্ঠুর ভাবে। তাহলে ব্ল্যাক অ্যান্ড ব্লু এটার অর্থ হচ্ছে মার্সিলেসলি, মার্সিলেসলি। ওকে, তাহলে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই ইডিয়মটার অর্থ হচ্ছে মার্সিলেসলি, মানে হচ্ছে নিষ্ঠুর ভাবে, মার্সিফুলি হবে না, হোপফুলি, ইরেগুলারলি এটা হবে না, মার্সিলেসলি মানে নিষ্ঠুর ভাবে। হ্যাঁ, ব্যাডলি ব্রুইসড। বাই অ্যান্ড বাই এটার মানে কি? বাই অ্যান্ড বাই এটার মানে হচ্ছে খুব দ্রুতই, খুব দ্রুত, দ্রুতই। তাহলে এখানে সঠিক আনসার আছে সুন। বাই অ্যান্ড বাই, এখানে কিছু ইডিয়ম দেওয়া হয়েছে, তো ইডিয়মস গুলো আমরা একটু দেখি। আচ্ছা, ব্যাড ব্লাড, এটা আপনারা জানেন যে ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা, ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা। তাহলে শত্রুতা ইংরেজি হচ্ছে এনমিটি। হ্যাঁ, এনমিটি, শত্রুতা। ব্যাড ব্লাড মানে হচ্ছে এনমিটি, শত্রুতা। বাই লিভস অ্যান্ড বাউন্স এটার মানে হচ্ছে যে রেপিডলি প্রোগ্রেস, মানে হচ্ছে খুব দ্রুত উন্নতি লাভ করা। তাহলে দ্রুতর সাথে সম্পর্কিত আছে কোনটা? রেপিডলি। তাহলে লিভস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে দ্রুত, দ্রুত কোনো কিছু সমৃদ্ধি হওয়াকে বলা হয় বাই লিভস অ্যান্ড বাউন্স। কাপবোর্ড লাভ, অকৃত্রিম ভালোবাসা। হ্যাঁ, অকৃত্রিম ভালোবাসা মানে হচ্ছে কোনো স্নেহ বা ভালোবাসা প্রদর্শন করা বা জাহির করা, শো অফ অ্যাফেকশন। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে শো অফ অ্যাফেকশন, মানে হচ্ছে ভালোবাসা প্রদর্শন করা। ক্যারি দ্য ডে এটার মানে কি? ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা। ক্যারি দ্য ডে, দিনটাকে সে নিয়ে নেওয়া, ক্যারি করা মানে হচ্ছে জয়লাভ করা। তাহলে সঠিক আনসার হচ্ছে উইন। আসুন, ডানকি ওয়ার্ক মানে হচ্ছে গাদা খাটুনি। হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে সিম্পল ওয়ার্ক, সিরিয়াস অ্যাসাইনমেন্ট, ম্যানুয়াল লেবার এটা না। তাহলে সঠিক আনসার হচ্ছে হার্ড অ্যান্ড বোরিং পার্ট অফ আ জব। কোনো জবের ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে আমরা যেটা দেখি একদম কঠিন এবং বিরক্তিকর পার্ট, সেটাকে বলা হয় ডানকি ওয়ার্ক, ডানকি ওয়ার্ক। হ্যাঁ, তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের হার্ড অ্যান্ড বোরিং পার্ট অফ আ জব। গিভ দ্য কোল্ড সোলজার। হ্যাঁ, তো প্লিজ।
গিভ দ্য কোল্ড শোল্ডার, তো এটার মানে কি? টু এনিবডি ইজ টু, এটার মানে কি? এটার মানে হচ্ছে কাউকে অবজ্ঞা করা, অবহেলা করা। তো সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক আনসার হবে ইগনোর হিম। কারা প্রতি অবহেলা, অবজ্ঞা করা, সেটা সঠিক আনসার হবে অপমান করা। লাভ, অ্যাভয়েড হিম না, এটা তাহলে হবে ইগনোর হিম, কাউকে অবজ্ঞা করা। হবসন্স একটা অ্যাপোস্ট্রফি হবে, আর এখানে হচ্ছে আমরা সি দিই, তাহলে হবে ভালো হবে হবসন্স চয়েস। এটার মানে কি? হচ্ছে আপনার নো চয়েস, মানে চয়েস অলরেডি ফিক্সড, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো চয়েস নেই, তাহলে আমাদের সঠিক আনসার হবে নো চয়েস। হবসন্স চয়েস, আর কোনো চয়েস নেই, হ্যাঁ ওইটাই শেষ, তাহলে সেক্ষেত্রে আমরা নো চয়েস সঠিক আনসার হিসেবে নেব। ইন আ বডি একসাথে, ইন আ বডি একসাথে, তাহলে একসাথে ইংরেজি কি? টুগেদার। ইন আ বডি একসাথে, টুগেদার একসাথে, একসাথে। ইউ উইল নো দ্য ট্রুথ, তুমি সত্য জানতে পারবে। ইন গুড টাইম, ইন গুড টাইম এটার মানে হচ্ছে সুন, খুব দেরিতে, সময়ের ঝুঁকি না নিয়ে খুব দ্রুতই তুমি এই সঠিক সত্যটা তুমি জানতে পারবে বা সঠিকটা জানতে পারবে, তাহলে সেক্ষেত্রে ইন গুড টাইম, খুব দ্রুতই, সময়ের ঝুঁকি না নিয়ে খুব দ্রুতই তুমি জানতে পারবে। তো এখানে লেখা আছে কিপ ড্যাশ অন দ্য বেবি, তার মানে হচ্ছে বাচ্চাটিকে সতর্ক বা মানে নজরদারিতে রাখো, হ্যাঁ পুকুরে পড়তে পারে। তো এখানে সঠিক আনসার হবে কিপ অ্যান আই, এটি একটি ফ্রেজ, কিপ অ্যান আই, হ্যাঁ নজরদারিতে রাখো, সতর্ক দৃষ্টিতে রাখো, হ্যাঁ কিপ অ্যান আই অন দ্য বেবি, তাহলে সঠিক আনসার হচ্ছে কিপ অ্যান আই অন দ্য বেবি। দেখেন লার্ন বাই হার্ট, এটার অর্থ হচ্ছে মুখস্থ করা, লার্ন বাই হার্ট, তাহলে এখানে লেখা আছে লার্ন দ্য পোয়েম, তাহলে সেক্ষেত্রে ইন মেমোরি হবে না বা বাই মেমোরি হবে না, তাহলে সঠিক আনসার হচ্ছে বাই হার্ট, তাহলে লার্ন বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করো দ্য পোয়েম, কবিতাটি, তাহলে সঠিক আনসার হচ্ছে লার্ন দ্য পোয়েম বাই হার্ট, অন্যগুলো হবে না, বাই ব্রেন, বাই স্টাডি এগুলো হবে না, তাহলে সঠিক আনসার হচ্ছে বাই হার্ট, মানে মুখস্থ করে ফেলো, লার্ন বাই হার্ট মুখস্থ করে ফেলো দ্য পোয়েম, কবিতাটি। আসুন, হি ইজ আ ম্যান অফ পার্টস, তো এটার মানে কি? এই ম্যান অফ পার্টস মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, ট্যালেন্টেড, মানে কি বলে, হ্যাঁ বুদ্ধিমান, তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে দেখেন ট্যালেন্টেড, প্রতিভাবান, ট্যালেন্টেড, ট্যালেন্ট থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যালেন্টেড, তাহলে ম্যান অফ পার্ট এটার মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, তাহলে হি ইজ আ ট্যালেন্টেড ম্যান। নাম স্কাল, হ্যাঁ নাম স্কাল এটার মানে কি? এটা একটি শব্দ, তো এই শব্দটার মানে হচ্ছে স্টুপিড পারসন, বোকালোক, স্টুপিড পারসন, বোকালোক। আই হ্যাভেন্ট বিন ফিলিং ভেরি ওয়েল, তাহলে এখন একটু খেয়াল করেন অফ লেট, অফ লেট মানে হচ্ছে বিলম্ব না করে, তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি যে আই হ্যাভেন্ট, খেয়াল করেন আই হ্যাভেন্ট, যদি আমরা এখানে দেখি যে অফ লেট, অফ লেট মানে কি? অফ লেট মানে হচ্ছে সম্প্রতি বা ইদানিং, তাহলে আই হ্যাভেন্ট বিন ফিলিং ভেরি ওয়েল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে লেখা আছে, তা আই হ্যাভেন্ট বিন ফিলিং ভেরি ওয়েল, তাহলে সেক্ষেত্রে অফ লেট মানে হচ্ছে সম্প্রতি, তাহলে এটি একটি ফ্রেজ, সরি ইডিয়মস, সঠিক আনসার হবে অফ লেট। টু পে লিভ সার্ভিস টু সামওয়ান, এটার মানে কি? সেটা হচ্ছে, এটার মানে হচ্ছে দেখেন বাহ্যিক, তো টু পে লিভ সার্ভিস টু সামওয়ান, এই যে কি বলে ইডিয়মটা, এটার মানে কি? এটা হচ্ছে শো অনলি আউটওয়ার্ড রেসপেক্ট, বাহ্যিক ভাবে, বাহ্যিক সম্মান, উপরে উপরে সম্মান দেখানো, এটা হচ্ছে টু পে লিভ সার্ভিস টু সামওয়ান। ডিসেম্বর 16,
16 ডিসেম্বর এটা কি একটি স্মরণীয় দিন, এটা আপনারা জানেন। আর রেড লেটার ডে, আর রেড লেটার ডে, রেড লেটার ডে একটি স্মরণীয় দিন, স্মরণীয় দিন হবে এটা। এটি ফ্রেজ আপনাদের মুখস্থ আছে সবারই। আর সিটিং ডাক, দেখেন যে ডাক, ডাক মানে হাঁস বসা আছে, সেই এটাকে ইজিলি টার্গেট করা যায়, ইজিলি মারা যায়, ইজিলি সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা সঠিক আনসার পাবো হচ্ছে অ্যান ইজি টার্গেট, অ্যান ইজি টার্গেট, সহজে টার্গেট করা যায়, সহজেই টার্গেট করা যায়। এই জন্য হচ্ছে বলা হয় আ সিটিং ডাক। এই ইডিয়মসটির অর্থ হচ্ছে অ্যান ইজি টার্গেট, সহজেই টার্গেট করা যায়। তো এখানে লেখা আছে পিপল ইন আওয়ার ভিলেজ আর, তো এখন একটা এখানে ইডিয়ম আছে বাই অ্যান্ড লার্জ। তাহলে আমরা এখানে যদি বলি যে বাই অ্যান্ড লার্জ, এটার মানে কি? এটার মানে হচ্ছে সামগ্রিকভাবে, সামগ্রিকভাবে। তাহলে সামগ্রিকভাবে মানে সবকিছু বিবেচনা করিয়া। তাহলে পিপল, পিপল ইন আওয়ার ভিলেজ আর ড্যাশ ফার্মার্স, সামগ্রিকভাবে সবকিছু বিবেচনায় ফার্মার, কৃষক। তো যে কৃষি কাজের সাথে জড়িত, এই জন্য এই কথাটা বলা হয়েছে বাই অ্যান্ড লার্জ, সামগ্রিকভাবে। হ্যাঁ, টেক ওয়ান টু টাস্ক মানে হচ্ছে গালি দেওয়া। রিবিউক শব্দের অর্থ হচ্ছে গালি দেওয়া। হ্যাঁ, রিবিউক শব্দের অর্থ হচ্ছে গালি দেওয়া, গালি দেয়া বা তিরস্কার করা, গালি দেওয়া বা তিরস্কার করা। তাহলে এখানে সঠিক আনসার হবে রিবিউক। যাক, এবারে আমরা ওই আলোচনার থেকে আমরা কিছু গ্রামারে চলে আসব। দেখেন, হোয়াট হি সেড ইজ ট্রু, আন্ডারলাইন পার্ট ইজ এ অবলিক এন, কোন ধরনের ক্লজ হবে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা দেখি যে ইজ হচ্ছে ভার্ব, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হোয়াট হি সেড। তাহলে আপনারা জানেন সাবজেক্টের স্থানে নাউন বসে, সাবজেক্টের স্থানে নাউন বসে, তাহলে এখানে সঠিক আনসার হবে নাউন ক্লজ। ইজ ভার্বের সাবজেক্টের স্থানে এই ক্লজটি আছে, আর সাবজেক্টের স্থানে আমরা জানি নাউন বসে, আর নাউনের স্থানে যে ক্লজ বসে তাকে নাউন ক্লজ বলে। তাহলে এটি হবে নাউন ক্লজ। আচ্ছা, ওই যে ফেসবুক ইউজার, ও শুধু কোশ্চেন করতেছে, আসসালামু আলাইকুম স্যার, এই কেমন আছেন, কি অবস্থা, কেমন আছেন, কি অবস্থা। ঠিক আছে, তো এখন আসেন, এখানে লেখা আছে ক্যান ইউ টেল মি। আচ্ছা, এই টেল মি, এই টেল মি এটা একটা ডি ট্রানজিটিভ, বাংলায় বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। এখানে দেখেন একটা অবজেক্ট আছে, আরো একটা অবজেক্ট চাই। তাহলে দেখেন ক্যান ইউ টেল মি ইট, আমাকে কি ইহা বলতে পারো। ইহা বলতে কি হোয়াট হি রিকোয়ার্স, তার কি দরকার। তাহলে ইট দ্বারা যাকে রিপ্লেস করা যায়, ইট দ্বারা যাকে রিপ্লেস করা যায় এবং অবজেক্টের স্থানে আছে, তাহলে সেটা অবশ্যই নাউন ক্লজ, নাউন ক্লজ। তাহলে এখানে সঠিক আনসার হবে নাউন ক্লজ। আই নো দ্য বয় হু, তাহলে দেখেন হু এর পূর্বে, দেখেন হু এর পূর্বে নির্দেশ করার মতো অ্যান্টিসিডেন্ট আছে। তাহলে কোন বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, তার পরবর্তী যে ক্লজটি থাকে সেই ক্লজটিকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। ইট দ্বারা রিপ্লেস করা গেলে নাউন ক্লজ, অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এক্ষেত্রে আমরা সঠিক আনসার পাচ্ছি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হু তার পেছনের এই বয়কে নির্দেশ করছে, তাহলে এই বয়টি হচ্ছে, এখানে বয়টি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে পূর্বপদ। তাহলে পূর্বপদ যদি কোনো বাক্যে থাকে, তাহলে সেক্ষেত্রে তারপরে যে ক্লজটি থাকে সেই ক্লজটিকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য চেয়ার অফ হুইচ, হ্যাঁ দেখেন অফ হুইচ সহ দাগ দেওয়া, এই অফ হুইচ মানে হচ্ছে হুস। তাহলে ডব্লিউএস ওয়ার্ডের পূর্বে, ডব্লিউএস ওয়ার্ডের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, তাকে নির্দেশ করার মতো থাকে, তাহলে হুস এটি ব্যক্তিকেও নির্দেশ করতে পারে, বস্তুকেও নির্দেশ করতে পারে। যে হুস লেগস,
যদি বলা হয় তাহলে আসলে ব্যক্তিরও পা আছে আবার চেয়ারেরও পা আছে। তো এখানে লেখা আছে হুজ ওয়ান লেগ, যার এক পা ভাঙা। তাহলে এখানে এই হুজ বলতে কে? এই হুজ বলতে চেয়ার। তাহলে এই চেয়ার হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে দেখেন অ্যান্টিসিডেন্ট যার থাকে, পূর্বপদ যার থাকে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে অফ হুইজ বলতে বোঝানো হচ্ছে হুজ। তাহলে হুজের পূর্বে অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য চেয়ার, আর এই চেয়ারটা এখন সরি চেয়ারটা অ্যান্টিসিডেন্ট। তাহলে যে বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকে সে বাক্যে যে ক্লজ থাকে সেই ক্লজটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে সঠিক আনসার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে লেখা আছে অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর সম্ভব আমি জানি, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি সৎ। তো এখন দ্য ম্যান ইজ অনেস্ট ইট, লোকটি হয় সৎ ইহা, যদি আপনি ওই ইহার স্থানে ইটের জায়গায় এটা বসান তাহলে কিন্তু অর্থ ঠিক থাকে না। দ্য ম্যান ইজ অনেস্ট ইট, লোকটি সৎ ইহা, হয় না? তাহলে এখানে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজকে আগে আনলাম, এটা আমি ওই ইটের জায়গায় বসালাম। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যায় না, অ্যান্টিসিডেন্ট নেই। তাহলে ইট দ্বারাও রিপ্লেস করা যায় না, অ্যান্টিসিডেন্টও নেই, তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইট দ্বারা রিপ্লেস করা যায় না, ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা নাউন ক্লজ, আর যদি অ্যান্টিসিডেন্ট থাকে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যায় না, অ্যান্টিসিডেন্টও নেই, তাহলে এটা সঠিক আনসার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন উই রিড, আমরা পড়ি, দ্যাট উই লার্ন, যদি কখনো দেখেন দ্যাট শব্দটা সো দ্যাট অর্থ দেয়, দ্যাট শব্দটা সো দ্যাট এই অর্থ দেয়, সো দ্যাট মানে হচ্ছে যাতে করে। তাহলে এখন দেখেন উই রিড, আমরা পড়ি, এখন প্রশ্ন করেন কেন? তাহলে আপনারা জানেন যে কখন, কোথায়, কিভাবে, কেন, এসব দ্বারা যদি প্রশ্ন করি এবং উত্তর পাই তাহলে সেটি অবশ্যই অ্যাডভার্ব। তাহলে সেই অ্যাডভার্বের স্থানে যদি কোনো ক্লজ থাকে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। তাহলে উই লার্ন, এই দ্যাট মানে হচ্ছে সো দ্যাট, যাতে করে, আমরা পড়ি যাতে করে আমরা শিখতে পারি, যাহা আমরা শিখি এরকম না, যাতে করে আমরা শিখতে পারি। তাহলে উই রিড, আমরা পড়ি কেন, কেন কেন মানে হচ্ছে যাতে করে আমরা শিখতে পারি। তাহলে এখানে কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বের স্থানে যে ক্লজ বসে তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, এবং ইট বসানো যাচ্ছে না, উই রিড ইট, ইটের দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না। এখানে যদি ইট দ্বারা রিপ্লেস করা না যায় তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব ক্লজ। আর এখানে দ্যাটের পূর্বে অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজও হবে না, নাউন ক্লজও হবে না, তাহলে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই কুড হ্যাভ সেভড হিম। হ্যাঁ, তাহলে এখানে লেখা আছে দ্য আন্ডারলাইন পার্ট ইজ, তো এটা কি? তো একটু খেয়াল করেন, ইফ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের ঠিক পূর্বে বসে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের ঠিক পূর্বে বসে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখেন যার পূর্বে থাকে না, আর আপনারা জানেন সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল কার উপরে? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপরে। তাহলে যার পূর্বে এরকম চিহ্ন থাকে না সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর এই প্রিন্সিপাল ক্লজের আরেকটি নাম হচ্ছে মেইন ক্লজ, আরেকটি নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের অপর নাম হচ্ছে মেইন ক্লজ। তাহলে সেক্ষেত্রে সঠিক আনসার হবে মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ নেই, এর জন্য সঠিক আনসার হবে মেইন ক্লজ। সাবঅর্ডিনেট কনজাংশন, এই ইফটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের পূর্বে থাকে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর যার পূর্বে থাকে না সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজের দুইটি নাম বলেছি, একটা হচ্ছে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে অপশনে কোনো জায়গায় প্রিন্সিপাল ক্লজ নেই, মেইন ক্লজ দিয়েছে, সঠিক আনসার হবে মেইন ক্লজ। ওকে, দ্য মোর শি ওয়ার্কড ড্যাশ শি অ্যাচিভড। তো এখন একটু খেয়াল করেন, যদি কোনো বাক্যে যত ডট ডট তত থাকে এরকম অর্থ দেয়, যত তত বোঝাতে উভয় কম্পারেটিভের পূর্বে দা বসে। যত তত থাকলে
দা প্লাস কম্পারেটিভ, এরপরে কমা দিয়ে হচ্ছে আবার দা প্লাস কম্পারেটিভ। তাহলে এখানে খেয়াল করেন দা লিস্ট আছে, তাহলে এটা সুপারলেটিভ, এর পূর্বে হবে না। এটাও সুপারলেটিভ, এটাও হবে না। এখানে লেখা আছে শুধু মোর, না এটাও হবে না। তাহলে উভয় কম্পারেটিভের পূর্বে দা বসবে, তাহলে লেস, লিটল এর কম্পারেটিভ হচ্ছে লেস, তাহলে সঠিক আনসার হচ্ছে দা লেস। দা মোর শি ওয়ার্কড, দা লেস শি এসিভড। তো খেয়াল করেন ক্লজ হতে গেলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা লাগবে। তো এখানে লেখা আছে শুধু সাবজেক্ট না, অনলি ভার্ব, এটা থাকবে না। কজ এন্ড ইফেক্ট এটাও হবে না, তাহলে এগুলো হচ্ছে না। তাহলে আনসার হবে কি বলুন, সাবজেক্ট এবং ভার্ব, আর সে ভার্বটা হবে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে। তো আগের মতো আরেকটি কোশ্চেন এখানে আসছে, সেটা হচ্ছে হি আস্কড। এই আস্ককে বলা হয় ডি ট্রানজিটিভ ভার্ব। ডি ট্রানজিটিভ ভার্ব, তাহলে ডি ট্রানজিটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে, তাহলে মি একটি অবজেক্ট, তাহলে সামনে অবশ্যই আরেকটি অবজেক্ট লাগবে। শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ইট ইহা, তাহলে সে আমাকে ইহা জিজ্ঞাসা করেছিল, ইহা বলতে কি, ওয়েদার আই উড হেল্প হিম, তাকে আমি সাহায্য করব কিনা। ওয়েদার শব্দ এখানে ইফ বা ওয়েদার যদি হয় তাহলে দুইটার অর্থ হবে কিনা। তাহলে দেখেন ইট দ্বারা রিপ্লেস করা গেছে, তাহলে ইট দ্বারা রিপ্লেস করা গেলে তাকে বলা হয় নাউন ক্লজ। তাহলে এখানে সঠিক আনসার হবে নাউন ক্লজ। নাউন ক্লজের আরেকটি নাম হচ্ছে নমিনাল ক্লজ। কোথাও যদি নাউন ক্লজ না থাকে, নমিনাল ক্লজ থাকে, আমরা সেই নমিনাল ক্লজটি উত্তর করব। তাহলে এটা ইট দ্বারা রিপ্লেস করা গেছে, শি আস্কড মি ইট, সে আমাকে ইহা জিজ্ঞাসা করেছিল। ইহা বলতে কি, যে আমি তাকে সাহায্য করব কিনা। তাহলে দেখেন ইটের জায়গায় যদি আমরা এই ক্লজটির জায়গায় ইট দ্বারা রিপ্লেস করি তাহলে অর্থ ঠিক থাকে, তাহলে এই জন্য এটা নাউন ক্লজ। Some of the boys dash did not come, the underlined part. তো আচ্ছা, যাই হোক, এখানে লেখা আছে যে এখানে এই শূন্য স্থানে কি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম অফ দ্য বয়েজ ডিড নট কাম, তাহলে এক্ষেত্রে আরেকটি ক্লজ বসবে। তাহলে আরেকটি ক্লজ যদি বসে তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো। এখানে লেখা আছে দেম আই ইনভাইটেড, না এটা হবে না। তারপরে হুস আই ইনভাইটেড, না হুস আই ইনভাইটেড, এটা অর্থ মিলছে না। আই ইনভাইটেড দেম, আই ইনভাইটেড দেম, আই ইনভাইটেড দেম, না এটাও দরকার নেই। তাহলে দেখেন এইটা যেহেতু অবজেক্ট, সেহেতু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নিলেই চলবে। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম উত্তর করতে পারি আই ইনভাইটেড। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে আই ইনভাইটেড। তাহলে এখানে একটি দ্যাট উজ্জ আছে, দ্যাট অথবা হুম, দ্যাট অথবা হুম উজ্জ আছে। তাহলে সাম অফ দ্য বয়েজ দ্যাট আই ইনভাইটেড অথবা হুম আই ইনভাইটেড ডিড নট কাম, তাহলে দ্যাটটাই এখানে বেশি পারফেক্ট হবে। ওকে, তাহলে এখানে সঠিক আনসার হবে আই ইনভাইটেড। এখানে লেখা আছে আই ডোন্ট লাইক পিপল হু আর আনটাইডি, যারা নোংরা তাদেরকে আমি পছন্দ করি না। তো এখানে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তার পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে এটির নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটি নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোথাও অপশনে নেই, রিলেটিভ ক্লজ আছে, তাহলে সঠিক আনসার হবে রিলেটিভ ক্লজ। অ্যান্টিসিডেন্ট থাকলে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ অপশনে না থাকলে সেক্ষেত্রে রিলেটিভ ক্লজ উত্তর করব। তাহলে সঠিক আনসার হবে রিলেটিভ ক্লজ। আসেন, আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি। তো এবার একটু খেয়াল করেন, আই উইল নট গো, তাহলে এখানে দেখেন এখানে অ্যান্টিসিডেন্ট নেই, অ্যান্টিসিডেন্ট হওয়ার মতো কিছু নেই, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তাহলে আই উইল নট গো দেয়ার ইট, আবার ইট দ্বারাও রিপ্লেস করা যাচ্ছে না। খেয়াল করেন, আই উইল নট গো দেয়ার ইট, আমি সেখানে যাব না ইহা, তাহলে ইহা বলতে কিছু বোঝা যায় না, তার মানে হচ্ছে এটি ট্রানজিটিভ ভার্ব না, সেই হিসাবে আমরা বুঝতে পারি এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না,
তাহলে যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না, তাহলে সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ, হ্যাঁ এখানে লেখা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে কন্ডিশন শর্ত, আবার এখানে লেখা আছে ম্যানার, আবার এখানে লেখা আছে পারপাস। উদ্দেশ্য নাকি ম্যানার ধরন নাকি কন্ডিশন, তাহলে এক্ষেত্রে আনলেস দ্বারা হচ্ছে কন্ডিশন, কন্ডিশনকে বোঝায় শর্ত দেয়। আর আনলেস এর অর্থ হচ্ছে ইফ ডট ডট নট, যদি না, তাহলে যদি না দ্বারা একটা শর্ত দিচ্ছে, তাহলে শর্ত ইংরেজি হচ্ছে কন্ডিশন, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। পারপাস হবে না, ম্যানারও হবে না, শর্ত দিয়েছে, দুটো বাক্যের ভিতরে শর্ত। আবু সাইদ ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু রেজড আ প্রোটেস্ট। তাহলে এখানে দেখেন, এখানে লেখা আছে হু, এখানে লেখা আছে হু, আর হু এর পূর্বে নির্দেশ করার মতো অ্যান্টিসিডেন্ট আছে। তাহলে বারবার বলছি, অ্যান্টিসিডেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, আর অ্যাডজেক্টিভ ক্লজ কে আমরা রিলেটিভ ক্লজ বলি। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজ বলি, রিলেটিভ ক্লজ। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক আনসার হবে রিলেটিভ ক্লজ। তো এখানে লেখা আছে দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। তো আপনারা জানেন যে নাউন ক্লজ কোথায় কোথায় বসে? সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে নাউন ক্লজ বসে, সাবজেক্টের স্থানে অথবা অবজেক্টের স্থানে নাউন ক্লজ বসে। তারপর হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন অথবা শুধু বি ভার্ব, বি ভার্ব এর পরে, মেইন ভার্ব না, সরি অন্য কোনো ভার্ব না, বি ভার্বের পরে। তাহলে বি ভার্বের কমপ্লিমেন্টের স্থানে এবং প্রিপোজিশন অবজেক্টের স্থানে। তাহলে এখানে দেখেন, এখানে লেখা আছে দিস, দিস ইজ, দিস ইজ, তার মানে হচ্ছে এটি বি ভার্ব। তাহলে বি ভার্ব, আর এই বি ভার্বের এটি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে বি ভার্বের কমপ্লিমেন্টের স্থানে যদি কখনো ক্লজ থাকে আর সেটি হয় নাউন ক্লজ, আর নাউন ক্লজের আরেকটি নাম হচ্ছে নমিনাল ক্লজ। নাউন ক্লজের আরেকটি নাম হচ্ছে নমিনাল ক্লজ, অপর নাম। আচ্ছা, এখানে লেখা আছে wounded in war he, এটা ছোট হি রিটার্নড হোম। তাহলে এখন এখানে খেয়াল করেন, এখানেও সাবজেক্ট হি আর এখানেও সাবজেক্ট ছিল হি। তাহলে যদি আমরা কোনো ক্লজ থেকে সাবজেক্ট বাদ দেই তাহলে সেটাই হচ্ছে রিডিউসড। আর যেহেতু এখানে একই ব্যক্তির দুটি কাজ, পূর্বের কাজটি নিজের, এই জন্য এখানে আমার ওন্ডিং ব্যবহার করিনি, ওন্ডেড ব্যবহার করেছি। যেহেতু নিজেই আহত হয়েছে এই জন্য আমরা এটা V3 ব্যবহার করেছি, পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। তাহলে এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ, আর যেহেতু সাবজেক্টকে বাদ দিয়েছে এই জন্য এটার নাম হচ্ছে রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজ থেকে যখন আমরা সাবজেক্ট বাদ দিই, সাবজেক্টের ব্যবহারটা থাকেই না, তখন এটাকে বলা হয় রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। আর একই ব্যক্তির দুটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটি আসলে পার্টিসিপল হয়। তাহলে যেহেতু নিজে ভুক্তভোগী এই জন্য আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। অন্যকে যদি আহত করতো তাহলে বলতাম ওন্ডিং, নিজে আহত, এই জন্য আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং সাবজেক্ট বাদ দিয়েছি এই জন্য এটাকে বলা হয় রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে লেখা আছে ইট ইজ টাইম টু ডু ইউর ডিউটি। তাহলে এই টু ডু এটি হচ্ছে ইনফিনিটিভ, আর তারপরে আবার অবজেক্ট আছে। তাহলে ইনফিনিটিভ এর পরে অবজেক্ট আছে এরকম যদি হয় এবং ইট ইজ টাইম অথবা ইট ওয়াজ টাইম এভাবে শুরু হয়, তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে প্রথমে আনতে হয় ইট ইজ টাইম, এটুকু আমরা রাখবো। এরপরে এই ইনফিনিটিভের অবজেক্ট আনবো। তাহলে ইনফিনিটিভের অবজেক্ট, সরি ইনফিনিটিভ অবজেক্ট আনতে হলে তার পূর্বে একটা ফর ব্যবহার করব। ফর জন্য কি ইওর ডিউটি, ইওর ডিউটি। আর ইনফিনিটিভের প্যাসিভ হচ্ছে টু প্লাস বি প্লাস V3। তাহলে ইট ইজ টাইম ফর ইওর ডিউটি, তারপর হবে টু বি, এরপর আমরা এখানে যে ইনফিনিটিভের যে ভার্ব আছে এটার V3 ব্যবহার করব, তাহলে হবে ডান।
তাহলে দেখেন ইট ইজ টাইম ফর ইউর ডিউটি টু বি ডান। তো আমাদের সঠিক আনসার হবে সি নাম্বার। হি কনসিডার্স, এটা দরকার নেই, হি কনসিডার্স মি অনেস্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি কনসিডার্স মি, সে আমাকে বিবেচনা করে অনেস্ট। তাহলে এইটা কি? এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, আর এটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্টকে কখনো সাবজেক্ট করা যায় না, অন্য যে অবজেক্ট আছে, অবজেক্টিভ কমপ্লিমেন্টকে সাবজেক্ট করা যায় না, অন্য যে অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে মানে মিকে করলাম আই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব বি ভার্ব ব্যবহার করব, তাহলে হবে এম, আই এম, ভি3 ব্যবহার করেছি কনসিডার্ড। এরপরে অতিরিক্ত অংশ হিসাবে আমরা অবজেক্ট কমপ্লিমেন্টকে আমরা এখানে ব্যবহার করেছি, তাহলে হবে অনেস্ট। আই এম কনসিডার্ড অনেস্ট, এরপর হচ্ছে আমরা প্রেপোজিশন ব্যবহার করেছি বাই, তারপর হবে হিম। তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাকে সাবজেক্ট করা যায় না, অপর অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এবং বাকিটা টেন্স অনুযায়ী আমাদের পেসিভ করতে হবে। আর এই যে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট বা ফ্যাক্টিটিভ অবজেক্ট হয় যেটা, সেটাকে আমরা, এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা যাবে না, বলতে হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্টকে অতিরিক্ত অংশ ধরে ব্যবহার করতে হবে, তারপরে প্রেপোজিশন, তারপরে হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করে দেব। ওকে, তাহলে এখানে আমরা সঠিক আনসার পাচ্ছি আই অ্যাম কনসিডার্ড অনেস্ট বাই হিম, তার দ্বারা আমি সৎ বিবেচিত হই। তো এখানে লেখা আছে চেঞ্জ দ্য ভয়েস, দ্য স্টোন ফিলস রাফ। হ্যাঁ, তো স্টোন ফিলস রাফ, তাহলে এটি একটি দেখেন কোয়াসি পেসিভ, কোয়াসি পেসিভ। আর কোয়াসি পেসিভটা কি? গঠনে অ্যাক্টিভ এবং অর্থে পেসিভ। গঠনে অ্যাক্টিভের মতো দেখতে, যেরকম সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট নাও থাকতে পারে। তো গঠনে অ্যাক্টিভ আর অর্থের দিক থেকে পেসিভ, এটার নামই হচ্ছে কোয়াসি পেসিভ। যেমন যদি এভাবে বলা হয় যে হানি টেস্টস সুইট, তো এখানে খেয়াল করেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বাই এস, বাকি অংশ বসছে। তো গঠন অ্যাক্টিভ, কিন্তু অর্থে হচ্ছে মধু নিজে স্বাদ গ্রহণ করে না, মধু স্বাদ দেয়, অন্যের স্বাদ গ্রহণ করে, তারপর হচ্ছে বলা হয় হানি টেস্ট সুইট। তো এটা হচ্ছে কোয়াসি পেসিভের একটা এক্সাম্পল। তো কোয়াসি পেসিভকে আমরা দুই ভাবে পেসিভ করে থাকি, ছোটবেলার থেকে আমরা মুখস্থ করেছি, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক একই রকম এই বাক্যটাও হবে, দেখেন দ্য স্টোন ইজ রাফ, অর্থাৎ এই সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট আর এখানে রাফটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে আমরা ব্যবহার করি এরকম, প্রথমে সাবজেক্ট, তারপরে একটি বি ভার্ব আনি, আনলাম হচ্ছে ইজ, তারপর হচ্ছে এখানে কমপ্লিমেন্টটা ব্যবহার করব, তারপর এখানে ওয়েন ব্যবহার করেছি, তারপর এই সাবজেক্টের পরিবর্তে এখানে একটি প্রোনাউন আনবো, তাহলে আনলাম ইট, ওয়েন ইট, তারপর এখানে যে অক্সিলারি ভার্ব ছিল সেটাই নিব, তারপর এখানে ভি3। এখন দ্য স্টোন ইজ ফেল্ট রাফ, এটাও কিন্তু হয়। যেমন যদি আপনি লেখেন হানি ইজ টেস্টেড সুইট, তাহলে এটাও কিন্তু হবে যদি আপনার এখানে কমপ্লিমেন্ট থাকে। তাহলে এখানে কমপ্লিমেন্ট আছে, তাহলে আমরা এই সূত্র ধরে হচ্ছে এটাকে পেসিভ করতে পারি। তাহলে সেই হিসাবে দ্য স্টোন ইজ ফেল্ট রাফ, তাহলে এটাও কিন্তু কারেক্ট। তাহলে দুইটাই কারেক্ট, যেহেতু আমরা এটাই বারবার পড়তে অভ্যস্ত সেজন্য আমরা এটা উত্তর করেছি। কিন্তু অপশন যদি এভাবে থাকতো ই নাম্বার এ প্লাস সি, তাহলে কিন্তু আমরা এ প্লাস সি উত্তর করতাম। কিন্তু যেহেতু দুইটার ভিতরে বেছে নিতে বলছে, তাহলে আমরা আগের স্ট্রাকচার যেটা আমরা মুখস্থ করে আসছি, তো সেটাই আমরা ফলো করব। দ্য স্টোন ইজ রাফ ওয়েন ইট ইজ ফেল্ট। আসুন চেঞ্জ দ্য ভয়েস, দ্য বুক ইজ প্রিন্টিং, এটাও কিন্তু কোয়াসি পেসিভ। গঠনে দেখেন সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর ভার্ব প্লাস আইএনজি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বিষয়টা হচ্ছে বই তো নিজে প্রিন্ট হতে পারে না, তাকে প্রিন্ট করা হয়। বই নিজে প্রিন্ট করে না, তাকে প্রিন্ট করা হয়। তাহলে
এখানে কিন্তু দ্য বুক ইজ প্রিন্টিং, এখানে কিন্তু কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্ট নেই। যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দ্য বুক ইজ অর্থাৎ স্বাভাবিক নিয়মে সাবজেক্ট ঠিক রেখে স্বাভাবিক টেন্স অনুসারে প্যাসিভ করব। তাহলে সাবজেক্ট ঠিক রাখলাম দা, তারপর হচ্ছে বুক, এরপর হচ্ছে ইজ, আইএনজি বাদ দিয়ে আমরা লিখি বিং, আর প্যাসিভ ভয়েস মানে V3, তাহলে হবে প্রিন্টেড। তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, তাহলে এখানে সঠিক আনসার হবে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে আমরা আগের নিয়মে করব, আর যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মে টেন্স অনুসারে প্যাসিভ করব। এখানে লেখা আছে চেঞ্জ দ্য ভয়েস, দেয়ার ইজ নো টাইম টু লুজ। তো দেয়ার ইজ নো টাইম টু লুজ এরকম, কিন্তু এখানে দেখেন এরপরে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো টাইম এটুকু ঠিক রাখবো। আর হচ্ছে ইনফিনিটিভের প্যাসিভ হচ্ছে, এখানে যেহেতু নাউন আছে, নাউন থাকার কারণে আপনি এখানে প্যাসিভ করতে পারছেন। এখানে যদি অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আপনি প্যাসিভ করতে পারতেন না, তাহলে সেক্ষেত্রে আমরা ওই অংশেরই আমরা প্যাসিভ করে দেব। তাহলে হবে দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট, টু বি লস্ট। তাহলে টু লুজেরই শুধু প্যাসিভ করলাম, টু বি লস্ট, তাহলে সঠিক আনসার হবে এ নাম্বার। এখানে লেখা আছে চেঞ্জ দ্য ভয়েস, আ ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। তো এটি প্যাসিভ ভয়েস আছে, তো প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হলে তাহলে কি করব, তাহলে এই হিমটাকে আবার নিয়ে আসবো। তাহলে হিমকে নিয়ে আসলে হয় হি সাবজেক্টের স্থানে। তারপরে হচ্ছে এখানে ওয়াজ ড্রিমড, আমরা বুঝতে পারছি যে এটি ওয়াজ ওয়ার প্লাস V3 যদি থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট, তাহলে হি ড্রিমড, তাহলে V2 ব্যবহার করলাম। আর এখানে এই যে অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম তাহলে সেটা এই অবজেক্টের স্থানে চলে যাবে। তাহলে হি ড্রিমড আ ড্রিম, তাহলে এটাকে যদি আবার প্যাসিভ করেন তাহলে কেমন হয়, আ ড্রিম ওয়াজ DREAMড ড্রিমড বাই, সাবজেক্টকে অবজেক্ট করেন তাহলে হচ্ছে প্যাসিভ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আ ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম, এইটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে হবে হি ড্রিমড আ ড্রিম। এটা একটি কোয়াজিটিভ ভার্ব, সরি কগনেট ভার্ব। ভার্ব এবং অবজেক্ট একই ক্রিয়ামূল থেকে উৎপন্ন হয়েছে, কগনেট ভার্ব। আচ্ছা, হি ইজ টলার দেন, এখানে লেখা আছে দেন, তাহলে দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি, সাবজেক্টের তুলনা হওয়ার কারণে সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে আই। এখানে এম আই এটা এরকম হবে না, মাই সেলফ হবে না, মিও হবে না, তাহলে সঠিক আনসার হবে আই। আর যদি এমটা দিয়ে দেয় তাহলে হচ্ছে মোস্ট ফর্মাল, তো সেক্ষেত্রে আমরা আই এমটা উত্তর করব, এম যদি না থাকে তাহলে আই উত্তর করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মি হচ্ছে না, মাই সেলফ হচ্ছে না, এম আই হচ্ছে না, তাহলে সঠিক আনসার হচ্ছে আই এম। চেঞ্জ দ্য ভয়েস প্লিজ। আচ্ছা, কোনো বাক্যে যদি প্লিজ থাকে তাহলে ওই প্লিজটুকু বাদ দিয়ে বাকি অংশ ঠিক রাখবো। তো প্লিজ এর জায়গায় লাগবো ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে দেখেন ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজকে বাদ দিয়ে আমরা লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি যা আছে কোনো পরিবর্তন করব না, তাহলে ডু দিস ওয়ার্ক। তাহলে সঠিক আনসার হবে বি নাম্বার, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। এখানে লেখা আছে চেঞ্জ দ্য ভয়েস, টেল হিম টু গো। আচ্ছা, টেল হিম এইটুকুকে আমরা প্যাসিভ করি আর টু গো আমরা রেখে দেই। তাহলে এখন এই জায়গায় আমরা যদি দেখি যে টেল হিম এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা করব লেট, তারপরে এই অবজেক্ট ব্যবহার করব, তারপরে হচ্ছে বি, তারপরে আমরা V3 ব্যবহার করব। হ্যাঁ, তাহলে টেল হিম সরি লেট হিম বি টোল্ড, আর এটা হচ্ছে অতিরিক্ত অংশ এখান থেকে যাবে, তাহলে লেট হিম বি টোল্ড টু গো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে লেট হিম বি টোল্ড টু গো। শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট। ডু ইট, খেয়াল করেন, ডু ইট এটা করো। তো এরকম যদি হয় তাহলে আমরা ব্যবহার করি লেট ইট বি ডান, লেট ইট বি ডান। তো এরপরে যে সামনে যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত অংশ আমরা বসিয়ে দেব। এখানে অতিরিক্ত অংশ হচ্ছে টু গো, আর টেল হিমকে আমরা এই পর্যন্ত প্যাসিভ করেছি, আর টু গো অতিরিক্ত অংশ ওখানে বসে গেছে।
হি প্লিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। তাহলে এই সেন্টেন্সটা আসলে কোন ধরনের সেন্টেন্স হবে? আপনারা জানেন যে দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশন যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটি হয় কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট কনজাংশন যদি কোনো বাক্যে থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর আমরা ফ্যান ভয়েস পড়েছি, ফ্যান ভয়েস যদি কোনো বাক্যে থাকে সেটা কম্পাউন্ড হয়, আর ফ্যান ভয়েস ছাড়া বাকিগুলো সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশন যদি থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। আসুন, লেখা আছে দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লেট। তাহলে লেট থেকে হয় লেটেস্ট, লেট থেকে হয় লেটেস্ট, হ্যাঁ, যেটা একদম আধুনিক সর্বশেষ অবস্থা আর কি। হ্যাঁ, তো এখানে লেখা আছে শি ড্যান্সড লাইক অ্যান এক্সপার্ট ড্যান্সার। তো এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স হবে একটু খেয়াল করেন। এই লাইকটা কিন্তু প্রেপোজিশন, আবার এটাকে ভার্ব বলা যাবে না। তো এটি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের এটা হচ্ছে অবজেক্ট, তার মানে হচ্ছে এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এখানে কিন্তু ফ্রেজ আছে, এখানে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে কোনো বাক্যে খেয়াল করেন, কোনো বাক্যে এরকম যদি হয় যে একটি সাবজেক্ট প্লাস একটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে কোনো বাক্যে টোটাল বাক্যের মধ্যে যদি একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে তার নামই হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকা মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে কোনো বাক্যে যদি একটি প্রিন্সিপাল ক্লজ থাকে অর্থাৎ একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে তার নামই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে সঠিক আনসার হবে সিম্পল সেন্টেন্স। এখানে লেখা আছে টু টেল ট্রুথ, একটা কমা ব্যবহার করলে ভালো হয়। হি ওয়াজ অ্যাবসার্ড। হ্যাঁ, অ্যাবসার্ড মানে হচ্ছে প্রতিভাহীন অথবা অসার, এই ধরনের অর্থ দিবে। তো আমরা বা হাস্যকর, অ্যাবসার্ড হাস্যকর অর্থ হয়, রিডিকুলাস এই অর্থে হয়। তাহলে টু টেল ট্রুথ সত্য কথা বলতে কি হি ওয়াজ অ্যাবসার্ড, এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? দেখেন টু টেল অ্যাবসার্ভড, এটি কিন্তু ফ্রেজ, এটা কিন্তু ক্লজ না। তাহলে এখানে একটা ক্লজই আছে, তাহলে একটা ক্লজ মানে প্রিন্সিপাল, এই যেটা বললাম একটি সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বই আছে, তাহলে এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে কোনো টোটাল বাক্যে যদি একটি প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, তাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড বলা যাবে না। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে সিম্পল সেন্টেন্স। টু টেল ট্রুথ, হি ওয়াজ অ্যাবসার্ড। হি ইজ উইক নেভারথিলেস। তাহলে নেভারথিলেস মানে হচ্ছে তবুও বা তথাপি। হি ওয়ার্কস হার্ড, সে দুর্বল তবুও সে কঠোর পরিশ্রম করে। তাহলে এই যে নেভারথিলেস এই যে শব্দটা, এটা কোথা থেকে আসছে? তো একটু খেয়াল করেন, আমরা এই যে ফ্যান ভয়েস দেখেন, ফ্যান বিও ওয়াই এস, তাহলে ফ্যান ভয়েসের এফ এ হয় ফর, ফর যদি কারণ অর্থ দেয়, এতে হচ্ছে অ্যান্ড, এনে হচ্ছে নর, এবং নেভারথিলেস, তো বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, আর অর দিয়ে ও দিয়ে হয় আদারওয়াইজ, ও টিএসিআর আদারওয়াইজ অন্যথায়, ওয়াইতে হয় ইয়েট যদি তবু অর্থ দেয় সো। তো এই ফ্যান ভয়েস যদি কোনো বাক্যে থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে ই দিয়ে হয় এলস, ই এল এস ই এলস, এলস থাকলেও সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এইটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি কখনো কোনো বাক্য যুক্ত হয়, দুটি ক্লজ যুক্ত হয়, তাহলে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে দেখেন এখানে নর আছে, তাহলে এখানেও দেখেন নর আছে, তাহলে নর থাকলে সেটা অবশ্যই কম্পাউন্ড হবে।
একটু খেয়াল করেন প্লিজ। ফ্যান বয়েস ফর যখন কারণ অর্থ দেয় অ্যান্ড, নর, নেভারথিলেস, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট, সো, এলস, এগুলো যদি থাকে কোনো বাক্যে তাহলে সেই বাক্যটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হয় কম্পাউন্ড। এগুলো যদি থাকে তাহলে সেটা হয় কম্পাউন্ড, কমপ্লেক্স না, কম্পাউন্ড সেন্টেন্স। তো একটু খেয়াল করেন তাহলে নাইদার আ ব্রোয়ার, নট আ লেন্ডার বি, নর আছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, ইন স্পাইট অফ অ্যানোয়েন্স, অ্যানোয়েন্স মানে হচ্ছে জ্বালাতন বা বিরক্ত করা। তাহলে ইন স্পাইট অফ এটা কিন্তু আসলে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে এটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু ক্লজ না। তাহলে আই কেপ্ট কোয়াইট, কুইট মানে আমি শান্ত, শান্ত ছিলাম। যে বিরক্ত, আমার বিরক্তি বা আমার জ্বালাতনের পরেও আমি শান্ত ছিলাম, নীরব ছিলাম। তো এখানে দেখেন একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে এখানে ক্লজের সংখ্যা আছে একটা। ক্লজ যেখানে একটা থাকে, পুরো বাক্যে ক্লজ একটা, তাহলে সেক্ষেত্রে সেটা হয় সিম্পল সেন্টেন্স। আর যদি দুইটি ক্লজ থাকে বা দুইটার বেশি থাকে, হয়তো সেটা কম্পাউন্ড হবে, না হয় কমপ্লেক্স হবে। তাহলে এখানে পুরো বাক্যে মিলে আপনার ক্লজ আছে একটা, তাহলে সঠিক আনসার হবে সিম্পল। একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব যদি থাকে, আপনাদেরকে আগের লেকচারে আমি বলেছিলাম একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ আছে, ক্লজ না, এটা হচ্ছে ফ্রেজ। ইন স্পাইট অফ মাই অ্যানাউন্স, এখানে ফাইনাইট ভার্ব নেই, এটা ফ্রেজ। তাহলে ক্লজ আছে একটা, একটা ক্লজ থাকলে সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। তো আসেন, নো কান্ট্রি ইজ সো বিগ, তাহলে নো নেগেটিভ, এই জন্য আমরা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করি সো ডট ডট অ্যাজ। আর যদি বাক্যটা হাবোধক হয়, হ্যাবোধক হয়, তাহলে ব্যবহার করি অ্যাজ ডট ডট অ্যাজ। এটা আমরা হ্যাবোধকের ক্ষেত্রে ব্যবহার করি, আর এটা হচ্ছে নাবোধকের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে বাক্যটা যেহেতু নাবোধক, তাহলে এখানে সো দেওয়া আছে, তাহলে সো ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, রাশা, রাশিয়া না, উচ্চারণটা হবে রাশা। তো নো কান্ট্রি ইজ সো বিগ অ্যাজ রাশা। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত, ইউ আর রং, তুমি রং। তাহলে একটু দেখেন দ্যাট, তাহলে দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট। তো আপনাদেরকে বলেছিলাম যে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন যদি কোনো বাক্যে থাকে, কনজাংশন যদি কোনো বাক্যে থাকে, ওই বাক্যটাকে বলা হয় কমপ্লেক্স। তাহলে সেটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে এটা উত্তর হবে কমপ্লেক্স। তাহলে দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে দ্যাটটা হচ্ছে কমপ্লেক্স। পিকিং আপ আ রুলার, একটি মাপুনি হাতে নিয়ে, মানে নিয়েই, এরপরে হচ্ছে হি হিট দ্য বয়, সে ছেলেটিকে হিট করলো, আঘাত করলো। তাহলে একটু খেয়াল করেন এখানে পিকিং আপ এটা হচ্ছে নন ফাইনাইট, তাহলে নন ফাইনাইট থাকলে সেটা ক্লজ হয় না, সেটা হয় ফ্রেজ। আর এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তাহলে এটি একটি ক্লজ। তাহলে গোটা বাক্যে যদি একটা ক্লজ থাকে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে সঠিক আনসার হবে সিম্পল সেন্টেন্স। আসুন, এখানে লেখা আছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা হচ্ছে আপনার কি বলে কম্পারেটিভ ডিগ্রি আছে। তো কম্পারেটিভ ডিগ্রিকে বলেছে পজিটিভ ডিগ্রি করতে হবে। তো পজিটিভ ডিগ্রি করতে গেলেই আমরা জানি দ্যান এনি আদার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আনতে হবে নো আদার, এরপর হচ্ছে এনি আদার এর পরের কিছু আনতে হবে, তাহলে সেক্ষেত্রে পরে আছে বয় ইন দ্য ক্লাস। এরপরে আমাদের মানে কি বলে ভার্ব আনতে হবে, যেহেতু এখানে ভার্ব আছে ইজ, আনলাম ইজ। তাহলে পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ, যেহেতু এখানে আসলে অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ। হ্যাঁ, আচ্ছা শুনুন, এখানে যদি থাকতো সো ডট ডট সো গুড, খেয়াল করেন সো গুড অ্যাজ, তাহলে এইটা আমরা আগে উত্তর করতাম। নেগেটিভ বাক্যে আমরা ব্যবহার করি সো গুড অ্যাজ, আর এটা যেহেতু অপশনে নেই এই জন্য আমরা ব্যবহার করেছি অ্যাজ গুড অ্যাজ। এরপরে সাবজেক্ট বসাবো, তাহলে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, এইটা থাকলে আগে ওটি উত্তর করতাম, যেহেতু ওটা অপশনেই নেই তাই সেজন্য আমরা উত্তর করব নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে আমাদের সঠিক আনসার হবে এ নাম্বার। ইউ আর ড্যাশ আ টর্টয়েস, তাহলে এটাও দেখেন বিপরীত যদি কোনো কিছু তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে তুমি এবং টর্টয়েসের মধ্যে আসলে সরাসরি তুলনা বলে কম্পারেটিভ হয়, সুপারলেটিভ হয় না। তাহলে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি হবে। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ,
অর্থাৎ যেহেতু এটা পজিটিভ মানে ফর্মে আছে অর্থাৎ অ্যাফার্মেটিভ আছে, তাহলে অ্যাজ স্লো অ্যাজ হবে, অ্যাজ স্লো অ্যাজ আ টর্টয়েস, তুমি টর্টয়েস মানে কচ্ছপের মতো তো এবার একটু খেয়াল করেন, এখানে লেখা আছে দ্য ওয়েদার অফ ঢাকা ইজ ড্যাশ কাঠমান্ডু। তো এখানে আমাদের অপশন দেওয়া আছে, দেখেন অ্যাজ গুড অ্যাজ, এখানে দ্যাট অফ, এটা থাকলে বেশি ভালো হতো। তো এখানে বলছে যে কোনটা কারেক্ট, এটা পজিটিভ হয় কম্পারেটিভ হয়। তাহলে আমরা যদি বলি দ্য ওয়েদার অফ ঢাকা ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ কাঠমান্ডু, সরাসরি আসলে ঢাকার সাথে, এটাকে ইলজিক্যাল কম্পারিজন বলে, কাঠমান্ডু এবং ঢাকার সাথে তুলনা করে নাই, এখানে তুলনা করেছে ঢাকার আবহাওয়া এবং কাঠমান্ডু এর আবহাওয়া। তাহলে দুইটার মধ্যে তুলনা করতে গেলেই হচ্ছে আমাদেরকে, যদি এখানে ওয়েদার যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা আনবো দ্যাট অফ, আর যদি এখানে প্লুরাল থাকতো তাহলে আমরা আনতাম দোজ অফ। তাহলে এবারে দেখেন অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ, এটা হচ্ছে একটু ভালো হতো, কিন্তু এখানে যেহেতু দেওয়া হয়নি। তারপর হচ্ছে কম্পারেটিভ যদি করি তাহলে বেটার দ্যান দ্যাট অফ, তাহলে এ এবং সি কারেক্ট, তাহলে সঠিক আনসার হবে এখানে এ এন্ড সি। হ্যাঁ, তবে এখানে দ্যাট অফ ব্যবহার করাটা উত্তম। সিম্পলের ক্ষেত্রে অর্থাৎ আমরা পজিটিভের ক্ষেত্রে আমরা অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ কাঠমান্ডু এবার ব্যবহার করলে বেশি বেটার হতো আর কি, যেহেতু অপশনে নেই তাহলে সেক্ষেত্রে দুইটি কারেক্ট হবে, এ এবং সি। তো দেখেন দ্য কম্পারেটিভ ফর্ম অফ ফার, এফ এর ফার, হ্যাঁ, তো ফার থেকে হয় ফারদার, আবার আছে ফারদার। তো এখানে এই ফারদার মানে হচ্ছে মানে দূরত্ব আর কি, দূরত্ব বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আর যদি এফ ইউ হতো তাহলে হচ্ছে আরো বা বেশি। তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা কম্পারেটিভ করলে তাহলে ফারদার, ফার থেকে ফারদারের ফারের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফারদার, এফ এ আর টি আই সি আর, ফারদার। এখন খেয়াল করেন, যদি অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন, তাহলে অবস্থার পরিবর্তন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি। তাহলে দেখেন আই ফিল নাও, আমি আগের থেকে এটা তুলনা করছি, আগের থেকে আমি এখন ভালো অনুভব করি, তাহলে সেক্ষেত্রে দেখেন মোর হ্যাপি, না এটা হয় না। মোর হ্যাপিয়ার ডবল কম্পারেটিভ করছে, না এটাও হয় না। মাস হ্যাপি, এটাও হয় না। তাহলে এখানে উত্তর হবে হ্যাপিয়ার। তারে হ্যাপিয়ার, তাহলে আমরা জানি যে ভেরি প্লাস, খেয়াল করেন, ভেরি প্লাস পজিটিভ ডিগ্রি আর MUCH মাস প্লাস কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের হ্যাপিয়ার, এটা উত্তর ঠিক আছে, আর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা মাচ ব্যবহার করতে পারি, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে মাচ হ্যাপিয়ার। আচ্ছা, 66 নাম্বারটা একজনে কোশ্চেন করেছেন যে দেখেন একই ব্যক্তির দুটি কাজ যদি হয়, একই ব্যক্তির যদি দুটি কাজ হয় সেক্ষেত্রে আমরা জানি যে প্রথম যে কাজটি হয় সেটি হয় প্রেজেন্ট পার্টিসিপল না হয় পাস্ট পার্টিসিপল। যদি নিজে ভুক্তভোগী হয় তাহলে সেক্ষেত্রে হয় পাস্ট পার্টিসিপল, আর যদি অন্যকে ভুক্তভোগী করে তাহলে সেক্ষেত্রে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরেছিল, তাহলে যদি বলা হয় কিভাবে, যুদ্ধে আহত হয়ে, তাহলে কিভাবে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন বিষয়টা হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো এটা, কিন্তু এখানে ফ্রেজ তো অপশনই নেই। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজকে যদি আমি সংক্ষেপ করি তাহলে সেটা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এবার আসেন অ্যাডভার্বিয়াল ক্লজটার ক্ষেত্রে যদি সাবজেক্টকে আমরা
বাদ দেই, সেইটার নামই হয় রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ 66 নম্বর একজন জানতে চেয়েছিলেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো ভালো থাকবেন। আজকের এই সলভ ক্লাসে যারা ধৈর্য ধরে শুনেছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।